হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় ও তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি ও সুস্থ আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো। আশা করছি ভালো লাগবে আমার সারাটা দিন কিভাবে কাটে। সকালবেলা উঠে বিছানা কাঁথা পরিষ্কার হয়ে গেছে, আর বরের দোকানটাও খুলে দেওয়া আসা হয়ে গেছে। তো দোকান গুছিয়ে দিয়ে এসেছি। ওগুলো ভিডিও করা হয়নি বা সেই মুহূর্তে করা সম্ভব হয়নি। তো তারপরে আমি বাড়িতে এসে আমার মতো বাড়ির কাজ সারা শুরু করেছি। তো এই যে আমাদের ঘরটা সবে ঝাঁট দেওয়া চলছে। তো প্রায় তখন 7:30টার মতো বাজে। তো ঘর ঝাঁট দিয়ে এবার বাইরের দিকে চলে এসেছি বারান্দা ঝাঁট দেওয়ার জন্য। আমাদের বারান্দার বলতে বলতে আটকে যাচ্ছে। বারান্দার পজিশানটা হচ্ছে যে সামনের দিকটা সরু আর পিছনের পজিশানটা একটু চওড়া। সামনের পজিশানটা খুব সরু, মানে একটা বাইক কোনো রকমভাবে ঢোকানো যায়। একটা বাইক ঢোকালে সাইড দিয়ে যাওয়ার লোক যেতে পারবে না, এরকম পরিস্থিতি সামনের পজিশানটা। তো বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ছেলে চলে গেছে পড়তে, বরের মতো দোকান রেডি করে দিয়ে চলে এসেছি। এবার আমাকে আমার মতো সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম একা হাতেই সব সামলাতে হয়। সমস্তটা বাজারঘাট করা, রান্নাবান্না সব কিছু একাই সামলাতে হয়। তো এখনও ঝাঁট দেওয়া চলছে। এটা শুধু এপারের পজিশানটা, মানে দোকান আর আমাদের ঘরের সামনের দিকটা, গেটের রাস্তার দিকে। তো এই যে ভালো করে ঝাঁট দেওয়া চলছে। সারা দিন একটা বাড়ির বউ বা যারা হাউসওয়াইফ, তাদের সারা দিন সংসারের কাজ করতে করতে কেটে যায়। বাড়িতে যে আমরা অনেক লোকজন তাও না, আমরা বাড়িতে মাত্র 5 জন লোক। আমি, আমার স্বামী, আমার ছেলে, দেওর আর শাশুড়ি মা। শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই মারা গেছে গত 2 বছর 3 মাসের মতো হচ্ছে। তো ওপারের পজিশানটা ঝাঁট দিয়ে চলে এসেছি, এবার এপারের পজিশানটা ঝাঁট দেওয়া চলছে। আর এই আমাদের বাড়িতে কিছুদিন হচ্ছে বড় বড় পিঁমড়ে, মানে বড় কালো পিঁমড়েটা কোথা দিয়ে আসে জানি না। এটা সন্ধ্যাবেলা করে আসতো, কিন্তু এখন দেখছি দিনের বেলাও আসছে। মানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এই ঠাকুরঘরের সামনের পজিশানটা। মানে ভর্তি হয়ে যায় বলতে প্রচুর পরিমাণে ভর্তি হয়ে যায়। আর কামড়ালে তো এই পিঁমড়েগুলো কেটে দেয়। কামড়ালে তো ভীষণ মানে একটা যন্ত্রণার মতো করে আর কেটে দেয় পিঁমড়েগুলো। মানে যত তুমি ছাড়াতে চাও না কেন, ছাড়তে চায় না। তো বলতে বলতে আমার এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর পিছনের গেটটা খুলবো। এদিকে ঘর রয়েছে, ঘর রান্নাঘর সবই রয়েছে। এগুলো সব ঝাঁট দিয়েছি, আর এগুলো সব ঝাঁট দিয়ে নোংরাগুলো এই পিছন দিকে বের করে দেওয়া হচ্ছে। পিছনের পজিশানে এখন কোনো আমাদের ঘরদোর কিছু নেই, পুরো ফাঁকা, শুধু কয়েকটা গাছপালা রয়েছে। তো পিছনের পজিশানটা এখন যত বাড়ির আবর্জনা হয় সব ফেলা হয়। তো ঝাঁট দিয়ে এই পিছনের পজিশানে নোংরাটা বের করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু একটা অবশ্যই লাগবে। তো তারপরে বালতিতে জল নিয়ে ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা তো আগে প্রথমে কাজ তো বিছানা কাঁথা গুছিয়ে ঘর ঝাঁট দিয়ে মোছা। ঘর তো সারাদিনে যে যতবার মুছতে পারে, আমি সারাদিনে যেদিন যেমন সময় হয়, কোনো সময় 2 বার, কোনো সময় 1 বার, যখন যেমন সময় হয় তখন সেভাবে মোছা হয়। তো এই যে সকালবেলা, আর আমাদের ঘরে নোনা লেগে যাওয়ার কারণে ঘরের বালিগুলো ঝরে ঝরে পড়ে। মানে যতবারই ঝাঁট দিই আর মুছি না কেন, ওই দেয়ালের এই কোণে মানে ধারগুলোয় বালি পড়ে ভর্তি হয়ে থাকে। আর তার থেকে বড় কথা, রাস্তার ধারে ঘর, প্রচুর পরিমাণে ধুলো হয়। যতবার ঝাঁট দাও না আর মোছো না কেন, যেন মনে হয় যে ঝাঁট পড়েনি বা মোছা হয়নি। প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আর রাস্তার ধারে এই মাটি বওয়ার ট্রলিগুলো চললে তো আরও ধুলো হয়ে যায়। তো মনে হবে না যে ঘরদোর পরিষ্কার করা হয়েছে বলে। তো বলতে বলতে ঘরটা পুরো মোছা হয়ে গেছে। তো ঘর মোছা হয়ে যাওয়ার পরে এই যে বালতিতে জল নিচ্ছি। আর এই যে আমাদের এখানে এই যে বালতি বা এদিকে একটা নীল রঙের ড্রামও এর আগে দেখেছো,
এগুলোতে সব আমাদের জল ভর্তি হয়ে থাকে, মানে ভর্তি করে রাখতে হয়। আমাদের কিন্তু কোনো খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই, খাওয়া পড়া বা অন্য কিছু টাকা পয়সা কোনো দিক থেকে, এইসব দিক থেকে আমাদের ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক চলে যায়। কিন্তু সবথেকে আমাদের বড় কষ্ট হচ্ছে জলের কষ্ট। জলের কষ্ট যাদের আছে তার থেকে বড় কষ্ট আর হয় না। জল ছাড়া তো মানুষের কিছু হয় না, জল ছাড়া কিছুই হবে না। লোক বলে যে জল মানে জল বাদে সব কেনা, কিন্তু আমাদের এই জলটা পর্যন্ত কিনে নিতে হয়। হয়তো অনেকে বলবে যে মিথ্যে কথা বলছি, কিন্তু মিথ্যে কথা না। আমরা জল কিনি বা না, মানে কিনি কি কিনি না, তো সেটা একদিন তোমাদেরকে দেখাবো। তো বলতে বলতে আমার এই বারান্দাটা পুরো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়ে গেল। মানে আমি একটু ধুয়ে নেওয়ার মতো চেষ্টা করি, কারণ মুছি না, তার কারণ হচ্ছে যে এই জায়গাটা তো সবাই চটি পরে বা জুতো পরে যে যার মতো সব বাইরে থেকে কাজ করে এসে জুতো পরে চলে আসে, তাই আমি মুছি না, ঝাঁট দিয়ে আর এই জল মেরে নিই যাতে ধুলোটা না আর ওড়ে। তা বলতে বলতে কলপাড়ে চলে এসেছি। কিছু জামা কাপড় আছে, মানে আগের দিনের সারাদিনের জামা কাপড় ছেলের বরের রয়েছে, সেগুলো একটু ভিজিয়ে নিচ্ছি। তো এগুলো ভিজিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো, যে ভিজানো চলছে। তো জামা কাপড়গুলো ভিজানো প্রায় হয়ে এসেছে, তো সার্ফ দিয়ে ভিজিয়ে সাইড করে দিলাম, দিয়ে এবারে বাসনগুলো মেজে নেব। এগুলো হচ্ছে রাতের বাসন, রাতেও কিছুটা মেজে রেখেছি, যার কারণে অল্প বাসন পড়েছে। আর রাতে বাসন না মেজে রাখলে কিছুটা, রাতে রান্নার বাসনটা মেজে নিয়েছি যার জন্য একটু অল্প বাসন মনে হচ্ছে। রাতে রান্নার বাসন না মেজে নিলে অনেকটা বাসন পড়ে। সকালবেলা বাজারঘাট যেতে হয়, যার জন্য খুব সমস্যা হয়ে যায়, দেরিও হয়ে যায়, একা একা সব কিছু করতে হয়। তো আর এই আবর্জনা, এই যে বললাম যে ঘরের পিছন দিকে ফেলা হয়, তো পিছন দিকে একটু ফেলে দিয়ে এলাম, দিয়ে এসে এবার এই বাসন কটা মেজে নেব। বাসনগুলো মেজে নেওয়ার পরেও অনেক কাজ রয়েছে আমার। তো এরপর যেতে হবে বাজারে, বাজারটাও নিজে হাতে করতে হয়, করে দেওয়ার মতো কেউ নেই। সমস্ত দায়িত্ব আমার বর আমার উপরে দিয়ে দিয়েছে। তো তার ফাঁকেও তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে, কারণ তোমরা দেখো, ভালো ভালো কমেন্ট করো, কিন্তু খারাপ কথা তো কেউ বলো না, বা আমি খারাপ ভিডিও তো কিছু করি না যে তোমরা খারাপ কিছু বলবে। তো এত কিছু কাজের মধ্যেও ভিডিওটা বানাতে, আর হ্যাঁ, ভিডিও বানাতে কিন্তু সত্যি কষ্ট হয়। হয়তো যখন ভিডিও বানাতাম না, অনেকে বলতো, বিশ্বাস হতো না, মনে হতো ভিডিও বানানো কী, কিন্তু না, ভিডিও বানানো সত্যি কষ্ট আছে। এত কাজের ভিতরে ক্যামেরা লাগানো, ক্যামেরা সেট করা, আর সারাদিনের কাজ তো নিশ্চয়ই 10-15 মিনিটে হয়ে যায় না। একটা ভিডিও মানুষ খুব বেশি হলে 30 মিনিট কি 40 মিনিটের দেয়, কিন্তু 40 মিনিট বা 30 মিনিটের তো একটা সংসারের কাজ হয়ে যায় না সারাদিনের সংসারের কাজ অনেক রকম, অনেক কিছু ছোটোখাটো কাজ থাকে যেগুলো আমরা ভিডিওতে শেয়ার করতে পারি না। হয়তো অনেকে পারে, কিন্তু আমি এখনও সেরকম মানে ভিডিও করে উঠতে পারিনি, বা আমার সেরকম ভিডিও করার অভিজ্ঞতা হয়নি এখনও পর্যন্ত। চেষ্টা করছি তোমাদের ভালোবাসায় সেই অভিজ্ঞতাটা তৈরি করে নেব। তো কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তো বাসনগুলো এবার ভালো করে ধুয়ে নেব। জল আমরা যতটা পারি কম খরচা করি, দেখেছো তো, কল আস্তে দিয়ে বাসনগুলো ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিলাম। হয়তো অনেকে বলবে বাসন ভালো ধোয়া হয়নি, কিন্তু না, জল খুব জোরে দিয়ে যে রাখলে ভালোভাবে ধোয়া হবে তা তো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গেছিলাম বাজারে, বাজার থেকে এসে আমার প্রচণ্ড দম হয়ে গেছে, বাইরে এত রোদ আর এত গরম। বাজার থেকে এসে শরীরটা এত কেমন হচ্ছিল, যার জন্য আমি এসে আগে একটু গ্লুকন-ডির জল করে খাওয়ার চেষ্টা, মানে খাবো, যার জন্য আমি নিজেই খাবো, এটা আমার জন্যই বানাচ্ছি। তো আমি প্রত্যেক দিন এটা করি না, কিন্তু আজকের আমার মানে এত কষ্ট হচ্ছিল, যার জন্য আমি এই গ্লুকন-ডি নিয়েছি গ্লাসে, আর এই হাফ লেবু দেবো। গ্লুকন-ডিতে লেবু দিয়ে খেতে দারুণ লাগে, তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো খেয়ে দেখবে, গ্লুকন-ডিতে লেবু দিয়ে খেতে দারুণ লাগে। তাই এই যে গ্লুকন-ডির মধ্যে একটু হাফ লেবুর রস নিলাম, আর এটা ছিল ঠান্ডা জল, আমি ঘর থেকে ফ্রিজের জল নিয়ে এসেছিলাম। তো খুব ঠান্ডা না, একদম হালকা ঠান্ডা। তো এই জলটা এখন আমিই খাবো। তো দেখো কিভাবে খাচ্ছি, শুধু আমি জলটা খেয়ে যেন মনে হচ্ছে মানে শান্তি হলো, মানে মনের মধ্যে না একটা শান্তি এলো। এক গ্লাস জল খেয়ে হলো না, সাথে এমনি জলও এক গ্লাস খেয়ে নিলাম,
তো এরপরে এখনও কাজ রয়েছে অনেক, তাড়াহুড়ো করে এখন এবার বাড়ির সবাই খেতে আসবে, সকালে টিফিনটা খেতে আসবে। টিফিন বলতে আমাদের বাড়ির সবাই কিন্তু পান্তাই খায়। সকাল টাইমটা আমরা কেউ বাইরের ভাজাভুজি খাই না, কারণ আমাদের বাড়িতে আমার আর আমার বরের সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। আমাদের দুজন খেলেও গ্যাস হয়, না খেলেও গ্যাস হয়। গ্যাসের সমস্যা আমাদের দুজনের প্রচণ্ড হয়, যার কারণে এই যে এখন আলুগুলো বের করে নিচ্ছি, আমি একটু আলু ভাজা করব। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ গ্যাসের উপর আমি 2টো হাঁড়ি বসিয়েছি। অনেকে জিজ্ঞেস করতে পারো যে 2 হাঁড়ি পান্তা নাকি? না, 2 হাঁড়ি পান্তা না। একটা আছে রাতের ভাত আর একটা আছে দুপুরের ভাত। দুপুরের ভাতটা অল্প একটু আছে, আর রাতের ভাত আর দুপুরের ভাতটা আমি রাত্রে আলাদা করেই রাখি, একসাথে করি না। তো যার জন্য সকালে এবারেই ধুয়ে নেব, পান্তাটা নিয়ে একটা হাঁড়িতে করে নেব। তা বলতে বলতে এই যে আলুগুলো কাটা হয়ে গেছে, আর আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। তো তারপর দেখো বাজার থেকে আমি কি কিনে নিয়ে এসেছি। এই যে গামলির মধ্যে কালো প্লাস্টিকে রেখেছি সব বাজার থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো বের করছি একটা একটা করে, আর ওই সাইডে আলু ভাজা হচ্ছে গ্যাসে। তো সবজি তেমন একটা কিছু আনিনি, কারণ আগের দিন রাত্রিবেলা বর বাজারে গেছিলো আমাকে নিয়ে, তো তখন অল্প একটু সবজি এনে রেখেছিলাম। আর এখন গেছিলাম মাছ আনতে, তা মাছের সাথে অল্প একটু টাটকা সবজি নিয়ে এসেছি। টমেটো নিয়েছি, অল্প একটু আদা রসুন এনে রেখেছি। তো আদা রসুনের যা দাম, অনেক কেনার মতো ক্ষমতা নেই, তাই প্রত্যেক দিন বাজার হয়, অল্প অল্প বাজার হয়, যেমন পয়সা তেমন বাজার হয়। যে একসাথে অনেকটা বাজার করব সেরকম সামর্থ্য আমাদের নেই। তো দেখো বাজার থেকে একটু কুমড়ো, টমেটো, পটল, অল্প একটু আলু, মানে 1 কেজি আলু এনেছি। আসলে আমাদের বাজারের উপরে ঘর, তো যেমন পয়সা থাকে তেমন প্রত্যেক দিন বাজার হয়। যাদের দূরে ঘর তারা হয়তো একটু বেশি বাজার করে রাখে, যে প্রত্যেক দিন যেতে হবে না। কিন্তু আমাদের বাজারের উপরে ঘর, আমরা প্রত্যেক দিন বাজারে যাই, প্রতিদিন। মাছের জন্য তো একটু যেতেই হয়, মাছ না কিনতে পারলেও একটু সবজির জন্য যাই। তো যার জন্য আমরা একসাথে অনেকটা কিনি না, আর বেশি কিনে রাখলে শুকিয়ে যায়, নষ্টও হয়। আর এখন যা সবজির দাম, যার জন্য অনেক কিনতে পারি না সবজি, যা আসে অল্প অল্প, তাই আমাদের প্রতিদিন অল্প অল্প আসে। তো দেখো বাজার থেকে একটু আম কিনে নিয়ে এসেছি, আম খেতে বেশি ভালোবাসে ছেলেটা, তা যার জন্য আমটা নিয়ে এসেছি। এখন যে আমের দাম খুব কম তাও না, আম এখন বাজারে 60-70 টাকা করে আমের কেজি। তাই এখানে 1.5 কেজির মতো আম নিয়ে এসেছি ছেলেটার জন্য। আর একটা জিনিস দেখো, এই জিনিসটা আমরা ছোটোবেলায় মাঠে গেলে খাওয়া হতো, কিন্তু এখন এমন পরিস্থিতি কিনে খেতে হচ্ছে। তাও কিনে খেতে হচ্ছে কি, এত দাম এই জিনিসটার, মাঝে মাঝে মনে হয় এত টাকা দিয়ে এইটুকুনি জিনিস খাবো। আর আমরা বাড়িতে এতগুলো লোক, একা খেলে তো আর হয় না, বা ছেলেটাকে একার খাওয়াবো তাও তো হয় না, সবাইকে তো দিতে হবে। দেখো এটা হচ্ছে তাল শাঁস, যেটা বিয়ের আগে কোনো দিন আমরা কিনে খাইনি, বা কোনো দিন ভাবিনি যেটা কিনে খেতে হবে। তো এই তাল শাঁসগুলো আমাদের এখানে 3 টুকরোতে 20 টাকা করে বিক্রি হচ্ছে। তো দেখো এগুলো সাইড করে রেখে দিলাম। তো ছেলে টিউশন থেকে এসে শুয়ে আছে, পান্তা খাবে না বলে জেদ করছে, ওকে এক্ষুনি কচুরি এনে দিতে হবে। তো এত গরম পড়েছে, তেলের জিনিস আমি প্রত্যেক দিন ওকে দিতে চাই না, তবুও সপ্তাহে 2-3 বার করে নিয়ে এসে খায়। তো আজকের আমি এত গরম পড়েছে যার জন্য আমি ওকে আজকে দেবো না বলে, তাই ও জেদ করছিল। তো তারপর দেখো আমি এসেছি আমাদের দোকানে, তো আমার বরকে খেতে যাওয়ার জন্য ডাকতে। তো এসে দেখছি ওই গাড়িটার কাজ করছে। তো এই দাদাটা ওর বন্ধুর গাড়িতে কাজ করছে। তো এখন এই যে এই স্টেপনি টায়ারটাকে এখন গাড়ির তলায় যেভাবে সেট করে রাখে সেইভাবে রাখা চলছে। এই গাড়িটার টায়ার চেঞ্জ হয়েছে, মানে নতুন টায়ার লাগানো হয়েছে গাড়িতে। তো দাদা ভাড়ায় যাবে দুপুরবেলা, যার জন্য এসে কাজটা করিয়ে নিল। এই যে দেখো টায়ারটা এই মানে উপর থেকে কী একটা পাক দিচ্ছে, যার জন্য এই টায়ারটা গাড়ির নিচে সেট করা হচ্ছে, স্টেপনি টায়ারটা। তা দাদা আরও কথা বলতে বলতে গাড়িটার কাজ প্রায় হয়ে এসেছে। আমি আবার জিজ্ঞেস করছিলাম তা খাওয়া দাওয়া কখন হবে, বলছে গাড়িটার কাজটা করে দিয়ে খাওয়া হবে। তা গাড়ির কাজ হয়ে গেছে,
দাদা বলছে যে হাওয়া মানে চাকা কটার হাওয়াটা একটু চেক করে দাও। তা ওই যে ও গাড়ির হাওয়া চেক করছে আর দাদার মালজালগুলো সব তুলে নিচ্ছে, রেঞ্জপত্রগুলো। তো ওরা দুজনে একটু ইয়ার্কি ফাজলামো মারছে আর গল্প করছে। তা আমাদের শুভঙ্করদার কাজবাজ হয়ে গেছে, যার জন্য উনি ওনার মতো হাত ধুয়ে নিচ্ছে। তো এবার এরা দুই বন্ধু একটু গল্পগাল করছে, ইয়ার্কি ফাজলামো মারছে। তো আমি সেখানে বসে আছি। তো গরমে এত গরম পড়েছে, আর আমাদের দোকানের সামনেটা সকাল 6টা বা 5:30 থেকে টানা রোদ, মানে দোকান খোলা থেকেই টানা রোদ এখন বেলা 12টা পর্যন্ত। এই রোদের মধ্যে একভাবে কাজ করতে হয়, তো তাই আমার বর একটু বেশি হাঁপিয়ে যায় প্রচণ্ড গরমের কারণে। তা দুই বন্ধু মিলে 1 বোতল জল খেয়ে নিল, নিয়ে এই যে এখন কথাবার্তা চলছে। ওরা ওদের মতো কথাবার্তা বলছে। তা আমি এখানে একটু বসে ক্যামেরা করছিলাম বলে শুভঙ্করদা বলছিল, তুমি আমার কেন ভিডিও করছো, আমার ভিডিও করে কী হবে, আমার ভিডিও লোক দেখবে না। তো গাড়ির কাজ হয়ে গেছে, দাদা এবারে টাকা পেমেন্ট করছে। তা বলছে 100 টাকা দিয়েছে, বলছে এত টাকা কাজ হয়নি। তো ভালো, ওখান থেকে আমি চলে এসেছি। এই যে আমার ছেলে দেখো রাগ ভরে বসে আছে এখানে ফোন নিয়ে, পান্তা খাবে না, জেদ করে বসে আছে। ও যখন ভালো ছেলে হয় বা ভালোভাবে ভালো মুডে থাকে তখন শান্তশিষ্ট হয়ে খেয়ে নেয়, আর যখন জেদ করে যে খাবো না, তো কেউ ওকে সামলাতে পারে না। এই যে আমার বর খেতে বসেছে, আমিও পান্তার গামলি নিয়ে বসে পড়েছি। ছেলে ওই মাথায় বসে আছে, আমি বলছি কি যে আমি কি পুরো বারান্দাটা এখন এঁটো করলে মুছবো নাকি, বলে এই যে দেওরও এসে গেছে কাজে থেকে। মানে সকালের টিফিনটা সবাই মিলে একসাথে খাওয়া হয়, কিন্তু দুপুরবেলা অনেক সময় শাশুড়ি মা যে যখন আসে সবার কাজ তো আর এক সময় শেষ হয় না, কিন্তু সকালের পান্তাটা সবাই একসাথে খাওয়া হয়। ও ফোন করে মাকে ডেকে নিল, মাও দোকানে থাকে, আমাদের নিজেদের দোকান। তো মা চা বিক্রি করে বা চায়ের দোকান মায়ের, আর আমাদের এই টায়ারের কাজবাজ করে। আর দেওর শিখছে এখন স্ল্যাটিংয়ের কাজ, কাঁচ প্লাইয়ের এইসব কাজ শিখছে। তো যাই হোক, আমরা 5টা মানুষ একসাথে বসে পড়ছি পান্তা খাওয়ার জন্য, আর আমি সবার পান্তাগুলো বাড়ছি হাঁড়ি থেকে। পান্তার সাথে রয়েছে আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। পান্তা দিয়ে কিন্তু পেঁয়াজ লঙ্কা আর আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে ছেলে এখন জেদ করে বসে আছে, কারোর কথা শুনছে না, ও কিন্তু লবণ ছাড়া শুধুই পান্তা খেয়ে নিচ্ছে রাগ ভরে। তো সবাই মিলে ওকে একটু বকাবকি করছে যে খাওয়ার সময় কেন জেদ করবি, কিন্তু ও এই ভাত খেতে খাওয়ার সময় একটু বেশি জেদ করে। সারাদিন শুধু পয়সা দাও, দোকানের ভাজাভুজি খাবে, তারপর শরীরটা খারাপ করবে। আর ও 2 দিন ছাড়া একটু ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে যে কোনো কারণে। তো ওরা একটু সরে সরে বসছে, শাশুড়ি মা এসছে, শাশুড়ি মা এবার খেতে বসবে। তো দেখো ওকে ওর বাবা বস্তা পেতে দিয়েছে বসার জন্য, ও বস্তায় বসবে না, রাগ করে আছে তো তাই কিছুই বসবে না। আমার ছেলের রাগ হলে ভাতে লবণও লাগে না, শুধু খেয়ে নেয়। তো এখন এই যে রাগ ভরে শুধু খাওয়া চলছে। তো মা এসে গেছে, সবাই সবার মতো সবার ভাত বেড়ে দিয়েছি। আর এই যে বাটিতে আলু ভাজাটা দেওরকে দেবো, আর সবাই সবার মতো থালায় নিয়ে নেবে। যে সবার সাথে আমি একটু খেয়ে নিলাম, আমি যদি এদের সাথে না খাই এরপরে আমার আর খাওয়া হবে না, বা অন্য কাজের মধ্যে জড়িয়ে গেলে আর খাওয়ার সময় হবে না বা ইচ্ছেও হবে না। আর আমাদের লোকটা যখনই খেতে বসায়, মানে খেতে বসবে বা বাথরুমে যাবে, তখনই এসে কাস্টমার ফোন করবে, না এসে দরজায় ধাক্কা দেবে, দাদা দোকান বন্ধ কেন। কিন্তু সারাদিন এক এক সময় মানে এক এক দিন যায় যে সারাদিন দোকানে বসে থাকলেও কাস্টমার খুঁজে পাওয়া যায় না। তো ছেলে রাগ ভরে আছে, লবণ ছাড়া পেঁয়াজ ছাড়া আলু ভাজা ওর বাবা একটুখানি জোর করে দিয়েছে, তো সেটা দিয়ে ওর খাওয়া হয়ে যাচ্ছে। তো রাগ করে উঠে চলে গেল, কেউ কিছু বলা যাবে না। ও ঠাকুমা বলেছে আমার ভাগের পেঁয়াজটা নেবে না। তো সবার খাওয়া দাওয়া শেষ, তো সবাই সবার মতো কাজে চলে গেছে। এবার আমি আর ছেলে রয়েছি। তো এই যে
ও 5 টাকা চাইছে, আমি বলছি 5 টাকা, ওর বাবা ওখানে দাঁড়িয়েছিল 5 টাকা দিতে বলছি। তা সেই নিয়ে একটু খোঁজাখুঁজি চলছে। তো সবাই সবার মতো খেয়ে চলে গেছে। এবারে আমার কাজ কি সমস্ত জায়গা পরিষ্কার করা, বাসন মাজা, সব কিছু এবারে আমার একা হাতে করতে হবে। তো যাই হোক, থালা কটা কলপাড়ে বের করে দিলাম, দিয়ে এবারে জায়গাটা একটু মুছে মাছে পরিষ্কার করে নেব। তো ছেলে এবারে অন্যায় করছে, তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবারে এই যে জায়গাটা একটু মুছে মাঝে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে গেলাম কলপাড়ে, বাসনগুলো মেজে নেব। সবাই একসাথে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই বাসনগুলোও একসাথে মাজা হয়ে যায়। কিন্তু একজন একজন করে খেলে বাসনগুলো আর একসাথে মাজা হয় না, পড়ে থাকে। আর সমস্ত বাসন একসাথে মাজলে জলটাও একটু কম লাগে। একটা একটা করে মাজলে বা ধুলে একটু জল বেশি লাগে আর বিরক্তও লাগে। তো যার জন্য সকালবেলা সবাই একসাথে খাওয়া হয়ে যায় আর সকালের বাসনগুলোও একসাথে মাজা হয়ে যায়। তো এই যে কলপাড়ে এবারে হাঁড়ি, দুটো হাঁড়ি দেখেছো এর আগে যে দুটো হাঁড়িতে পান্তা ছিল, তাই দুটো হাঁড়ি মেজে নিচ্ছি। একটু বড় হাঁড়িটাই আমি দুপুরে ভাত রান্না করি, আর এই ছোটো হাঁড়িটা রাতে রান্না করি, কারণ রাতে সবাই একদম অল্প অল্প ভাত খায়, তো এতে হয়ে যায়। আর দুপুরের ভাতটা দুপুরে করলেও এতে হয়ে যায়, কিন্তু আমি মাঝে মাঝে মনে হয় যে দুপুরে এতে যদি রান্না করি, যদি ভাত কম হয় বা বাড়িতে হঠাৎ যদি কেউ আসে, যার জন্য বড় হাঁড়িতে রান্না করি। আর দুপুরে চালটা একটু বেশি নেওয়া হয়, দুপুরের ভাতটা কম করাটা একদম উচিত না, যার কারণে একটু বড় হাঁড়িতেই রান্না করি। তো যাই হোক, বাসনগুলো এখন ধোয়া মাজা চলছে। তো দেখো বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আম নিয়ে এসেছিলাম, আমার ছেলে ভাত খেয়ে উঠে আম কেটে নিয়ে খাচ্ছে, ওর মতো একা কেটে নিয়েছে ছুরি দিয়ে, কাউকে বলেনি যে কেটে দাও। ফোন ফোন চালিয়ে দিয়ে বসে আছে, দিয়ে আর ওই যে। তো তারপরে বাসন কোসন মেজে ধুয়ে তুলে দিয়ে এবারে আমি বাজার থেকে যে চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছ আর একটু কাটাপোনা মাছ মানে রুই মাছ কাটা নিয়ে এসেছি। তো চিংড়ি কটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ধুয়ে নিয়েই তারপরে কাটি। কেটে ধুলে কী হয়, চিংড়ির মাথার মধ্যে যে ঘিলিগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, যার জন্য ধুয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো কাটি। কাটার আগে ভালো করে ধুয়ে নিই। তো এই যে দেখো মাছ, আজকে কাটা মাছ নিয়ে এসেছি, মাছটা কাটাই রয়েছে। তো এখানে 9টার পরে গেলে আর ভালো মাছ পাওয়া যায় না। এই কিছুদিন হচ্ছে এই গরমের চাপে বাজারে 9টার পরে আর ভালো মাছ পাওয়া যায় না। আর আমাদের বাড়িতে আমার ছেলে তো ছোটো মাছ একদমই খেতে পারে না, বা আমার বড় খেতে চায় না, যার জন্য এই রুই মাছ কাটা নিয়ে আসি। তো আমাদের এখানে রুই মাছ মানে বাবার বাড়ির ওদিকে 500, 400, 200, 100 যেমন চায় তেমন কেটে দেয়, কিন্তু আমাদের এখানে দেয় না। যেমন কাটা থাকবে সেটাই নিতে হবে, সেটা 500 থাকুক, 700 থাকুক বা 800 থাকুক, যা থাকবে পুরোটাই নিতে হবে, ওরা তার থেকে কেটে দেবে না। তো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, তো তারপর আমি চিংড়ি মাছ কটা কেটে নিচ্ছি। বঁটি দিয়ে সামনের মুখটা, পাগুলো আর পিছনটা কেটে নিচ্ছি, আর হাত দিয়ে খোসা ছাড়িয়ে চিংড়ির ভিতরে যে কালো মতো একটা যে দাঁড়া নাকি থাকে, তো সেটা ছাড়িয়ে ফেলে একদম পরিষ্কার করে একেবারে ধুয়ে নিচ্ছি। তো মাছ চিংড়ি প্রায় আমার কাটা শেষের মুখে, মাছ চিংড়ি কাটা হয়ে গেছে। তো তারপর দেখো বন্ধুরা, আমি রান্না বসাতে চলে এসেছি, চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই গরম করতে দিয়েছি মাছ ভাজবো, মাছ ভাজার জন্য। তো মাছের মধ্যে একটা কালো পিঁমড়ে উঠেছিল, তো সেটা ফেলে দিলাম। আর সব মাছটা আমি এবেলা রান্না করছি না, কারণ আমার দুবেলাই রান্না করতে হয়, রাতেও রান্না করতে হবে, যার জন্য কিছুটা মাছ আমি রেখে দিয়েছি, আর কিছুটা এবেলা করব, কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব, দিয়ে মাছটা ভাজা শুরু করব। মাছ ভাজতে দিয়ে মাছের তরকারির সবজি কিন্তু কাটা হয়ে যায়,
আর হ্যাঁ, এই যে অনেকে বলতে পারো যে রান্নাঘরের সামনে কেন গ্যাসটা বসানো, ভিতরে নয় কেন? ভিতরেই বসানো থাকে, তো প্রচণ্ড গরমের কারণে রান্নাঘরের ভিতরে রান্না করা যায় না। আর আমার তো প্রচণ্ড ঘাম হয়, খুব ঘাম হয় আমার, এত ঘাম হয় মানে সারাদিনে 4-5 বার ড্রেস পাল্টালেও সে মনে হবে না যে পাল্টেছে বলে। তো এত ঘাম হয়, জানি না ঘামটা হওয়া ভালো কি খারাপ, অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ। তো যাই হোক, কড়া গরম হয়ে গেছে, মাছ ভাজতে দিয়ে দেব। তো যার কারণে গ্যাসটাই সামনের দিকে দিয়েছে, আর বাইরে বারান্দাতে পাখা চলছে, পাখা চালিয়ে যাতে রান্নাটা করতে পারি বসে বসে। তো এই যে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলো ভাজতে দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর রুই মাছ কিন্তু খুব তেল ছিটকায়, যার কারণে আমি গ্যাসটা একটু আস্তে দিয়ে দিলাম। আর আমি একসাথে অনেক মাছ ভাজতে পারি না, অনেকে আছে একসাথে অনেক মাছ ভাজতে পারে, আমি একসাথে 4 পিস 5 পিসের বেশি মাছ ভাজতে পারি না। তো দেখো, এদিকে আমার ছেলে স্নান করবে, যার জন্য ড্রামের জল গরম, ও কল থেকে জল ছেড়েছে, বলছে জল খুব গরম বলে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসছে। দেখো, এই বরফগুলো নিয়ে এখন খেলা করবে আর স্নান করবে। ওই যে একটা বরফ নিয়ে মুখে ঢুকিয়েছে মনে হয়, যে এই যে দেখো অবস্থা, দেখো শুধু জলে বরফ দিয়ে জল ঠান্ডা করে স্নান করে, কতটা বরফ দিচ্ছে। কথাও একদম শোনে না, খুব হ্যাঁকাতিমি করে, আর খুব খুব এই যে দেখাচ্ছে, মা দেখো মগ বসেছে, মগের ভিতর থেকে বের করেছে, মগ বসেছে, ওই দেখো অবস্থা, দেখো শুধু অন্যায় অত্যাচারটা শুধু দেখো, একা একা স্নান করছে। দেখো, দেখবে পা হাত পা ঘষছে, শুধু দেখো দেখো অবস্থাটা শুধু দেখো ওর। ওখানে কি হয়েছে দেখাচ্ছে। তো তারপরে দেখো, আমি ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে, আর এই যে মাছের ঝোলের সবজি কাটছি, ছোট ছোট পেঁপে, যে সবজি কাটা চলছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ জানিও, জানানোর জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও একটা। তোমরা যত ভালোবাসা দেবে তত ইচ্ছে হবে আরও ভিডিও বানানোর। আমি কিন্তু তোমাদের নতুন একজন বন্ধু, সবার মতো অত ভালো, হয়তো আমার কথা কিছু ভুল হতে পারে, বা কথা সাজিয়ে গুছিয়ে ঠিক বলতে পারছি না, যেটাই সমস্যা হোক না কেন কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো তারপরে মাছের মাথাটা দিলাম, আর মাছের মাথা খুব ফাটে, যার কারণে আমি, আর মাছের একটু তেল ছিল সেটা সাইডে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি। মাছের তেল ঠিকরালে যেখানে লাগবে সেখানে সাথে সাথে ফোসকা পড়ে যায়। তো আমি এই বসিয়ে দিয়ে, মানে একটা মাছ ভাজা বসিয়ে দিয়ে মাছের তরকারি সবজি কাটা হয়ে যায়, তাই এদিকে মাছের তরকারি বসিয়ে দিয়ে আর একটাও সবজি কাটা হয়ে যায় একটা তরকারির। তো এইদিকে তরকারির সবজি কাটা হয়ে গেছে। তো এবারে অল্প একটু কুমড়ো কিনে নিয়ে এসেছিলাম, সেই আর বাড়িতে ছিল এই পুঁইশাকের ডাঁটা। পুঁইশাকটা নিয়ে আসা হয়েছিল আজ থেকে 3-4 দিন আগে। তো ডাঁটাগুলো কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে এসছে, তা ভাবলাম আজকে একটু রান্না যদি না করে নিই, পরের দিন এবার ফেলে দিতে হবে। আর পয়সা দিয়ে কিনে নিয়ে এসে ফেলে দিতে কেমন একটা লাগে যেন, খুব কষ্ট হয়। রান্না করলে তো খাওয়া হয়ে যাবে। তো পুঁইশাক আমাদের বাড়িতে আমার বর বা দেওর অতটা পছন্দ করে না, শাশুড়ি মা অল্প একটু খায়, আর আমি একটু পছন্দ করি, আমি খাই। তো এদিকে কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে যাওয়ার মুখে। তো এই যে আমার বর এসে একটু ক্যামেরা ধরে বলছে কি হয়েছে, এরকম মুখটা শুকনো শুকনো লাগছে। আমি যে গরমের জ্বালায়
গরমে যা কষ্ট হচ্ছে, আর হাতে এইগুলোতে লঙ্কা নাকি লেগেছে, তো প্রচণ্ড জ্বালা করছিল, সেটা ওকে দেখাচ্ছিলাম। দুটো হাতের দুই সাইডেই প্রচণ্ডভাবে জ্বালা করছিল, তাই ওকে একটু দেখাচ্ছিলাম। তো আর এই যে পিছনে যে বড় ড্রামটা দেখতে পাচ্ছ, যে ড্রামে আমি হেলান দিয়ে বসে আছি, ওইটাতে জল ভর্তি করা আছে। তো যখন জলের লাইনে জল দেয় না, তো জলের খুব সমস্যা হয়, যার জন্য ভরা থাকে। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। তো কি কি রান্না করেছি দেখো, ভাত, বিট ভাজা, বিটকপি ভাজা, আর এখানে কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, আর আছে মাছের তরকারি। এই যে মাছের ঝোল, পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।